ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আইবি এর এক্সিকিউটিভ এমবিএ এর অ্যাডমিশন নিয়ে। এক্সিকিউটিভ অ্যাডমিশনের এমবিএ এর অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে একটা কোর্স আমরা এখানে করাই। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মিস্টার শোয়েব এইচ চৌধুরী। উনি গত জানুয়ারিতে আইবি এর লাস্ট যে ইনটেকটা ওই ব্যাচে আইবিএ তে অ্যাডমিশন নিয়েছেন উনি। ওনার অ্যাডমিশন টেস্টের কিছুদিন আগে ওনার সাথে আমার পরিচয় হয়। পার্সোনালি উনি আমার আমি ওনাকে চিনি একজন ভেরি প্রমিসিং পার্সন হিসেবে, ভেরি ট্যালেন্টেড অ্যান্ড সেলফ মোটিভেটেড লার্নার। মিস্টার শোয়েব, আপনি যদি আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আপনার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। Hi, thanks Anis bhai for arranging this. Hello everybody, আমি সোহাইব হাসান চৌধুরী। আমি বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছি একজন মিড লেভেল অফিসার হিসেবে। আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আছি। আমি এখানকার কর্পোরেট ব্যাংকিং এর রিলেশনশিপ ম্যানেজার হিসেবে লুক আফটার। আমি চট্টগ্রাম, বেসড আউট ইন চট্টগ্রাম। আমি আন্ডারগ্রেড করেছি ঢাকা ইউনিভার্সিটি ফিনান্স থেকে ব্যাক ইন 2010, প্রায় 10 বছর হয়ে গেল। সো আমি লাস্ট স্প্রিং ইনটেকে আইবিএ তে এক্সিকিউটিভ এমবিএ তে এনরোল করেছি। আমাদের এক্সাম হয়েছিল জানুয়ারিতে, ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে এবং থ্যাঙ্কস টু আল্লাহ যে কোভিড সিচুয়েশনের মধ্যেও গত জুনে আমরা ফার্স্ট সেমিস্টার ফাইনাল কমপ্লিট করেছি। আর পার্সোনালি আমি ম্যারিড, আই হ্যাভ এ ডটার হু ইজ 6.5 years old. এই তো আনিস ভাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। আইবি এর বর্তমান সিচুয়েশন নিয়ে সবাই, আপনারা যারা পড়াশোনা করছেন ওখানে তাদের তো মোটামুটি জানা আছে সবকিছু, বাট আউটসাইড দ্যাট সবাই একটু কনফিউজড এখন যে কিভাবে কি চলছে ওখানে। মানে সেমিস্টার কি বন্ধ হয়ে আছে, অ্যাডমিশন টেস্ট আবার কবে হবে, এখনকার অবস্থাটা কি আসলে? আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে কি, আসলে যেহেতু সরকারি সিদ্ধান্ত চলছে, লকডাউনের ছিল বা পরবর্তীতে সাধারণ ছুটি এক্সটেনশন, সো আইবিএও এটার বাইরে না। বাট যে জিনিসটা আমাদেরকে খুব সাপোর্ট করেছে, আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু করেছিলাম। মার্চের মিড নাগাদ আমাদের ক্লাস হয়েছিল ফিজিক্যালি। এরপরে যখন এই কোভিড সিচুয়েশন চলে আসলো, মার্চ এন্ড নাগাদ বন্ধ ছিল ক্লাস। এরপর আমাদের এপ্রিল থেকে খুব কুইক ডিসিশন নিয়েছে আইবিএ ম্যানেজমেন্ট, থ্যাঙ্কস টু দেম। আমাদের অনলাইনে ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা আমাদের যাবতীয় ক্লাস এবং আমরা ঈদের রমজানের ফার্স্ট উইকের মধ্যে আমরা মোটামুটি আমাদের কোর্সের যাবতীয় ক্লাস শেষ করে ফেলেছিলাম। এরপর মেয়ের পরে, ঈদের পরে আমাদের গত জুন মাসে আমাদের সেমিস্টার ফাইনাল গুলো হয়ে গিয়েছে, তাও অনলাইনে হয়েছে, ডিপেন্ডেড অন ফ্যাকাল্টি। আর এখন পর্যন্ত যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে সেটা হচ্ছে আমাদের ব্যাচের অগাস্টের ঈদের পর থেকে হয়তো আমাদের সেকেন্ড সেমিস্টারটা শুরু হবে। এই তো জি জি, জুলাই মাসটা প্রবাবলি, কনসিডারিং দ্য সিচুয়েশন, জুলাই মাসটা এখনো বন্ধ আছে। অগাস্টের সেকেন্ড উইক থেকে আমাদের সেকেন্ড সেমিস্টারটা শুরু হবে। আইবি এর নরমাল ট্রেন্ড অনুযায়ী মে মাসে একটা অ্যাডমিশন টেস্ট হয়, কিন্তু এই বছর মে মাসে অ্যাডমিশন টেস্টটা হয় নাই। জি, এটা হয়নি। হ্যাঁ, এটা হয়নি। টেস্টটা হওয়ার কথা যেমন সেপ্টেম্বরে অ্যাডমিশন টেস্টটা কি হওয়ার সম্ভাবনা আছে, মানে আপনি বলতে পারেন? না, এটা আসলে আমরা ডিরেক্টলি জানতে পারছি না এই মুহূর্তে, কারণ আমাদের কিন্তু ইন্টারনালি বা আইবি এর ওয়েবসাইটেও কিন্তু ইনফরমেশনটা, এই যে টেস্টটা হবে না, এটা কিন্তু জাস্ট মে মাসের মিড নাগাদ জিনিসটা এসেছিল। কারণ আইবি, আমার মনে হয় আইবি এ কর্তৃপক্ষ জিনিসটা চেয়েছে যে যদি কোনো সুযোগ থাকে পরীক্ষাটা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু দেশের অবস্থাটা আসলে ঠিক না কোভিড সিচুয়েশনে, তো পরীক্ষাটা নেওয়া সম্ভব এখন সেপ্টেম্বরে, নির্ভর করে সিচুয়েশনের উপরে। কারণ ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, বাট আমার মনে হয় না, বিকজ যদি অনলাইনে অ্যাডমিশন টেস্ট নেওয়ার সুযোগ থাকতো তাহলে ডেফিনেটলি গত সেশনটাই নিত। যেহেতু নেয় নাই, তো আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তো অনলাইনে অ্যাডমিশন টেস্টটা হতে পারে, এটা পার্সোনাল ওপিনিয়ন সম্পূর্ণ আমার, বাট নির্ভর করে সম্পূর্ণ সিচুয়েশনের উপর। রাইট, এটা এখনই আসলে বলা যাচ্ছে না আসলে কি হচ্ছে এখন বলা যাচ্ছে না আসলে।
বাট একটা সবকিছু জিনিস মিলিয়ে। বোধহয় আশা করা যায়, মানে লাইক এই যে একটা অ্যাডমিশন টেস্ট হলো না বা সামনেরটাও যদি না হয়, এর পরের যে অ্যাডমিশন টেস্টটা যখন হবে হয়তো ইনটেকের সাইজটা একটু বড় হতে পারে। ওয়েল এই ক্ষেত্রে নর্মালি আনিস ভাই আপনি ভালো জানেন, আইবিএ তে নর্মাল ইনটেক কিন্তু এক্সিকিউটিভ এমবিএ তে 28, 30, 32 এই রেঞ্জে হয়। বাট আমাদের ব্যাচে কিন্তু আমরা 36th ব্যাচ, আমাদের ব্যাচে কিন্তু উই আর লাইক 51 পিপলস আই গেস। সো আমাদের দুটো সেকশন করা হয়েছিল। আমি জানি না এটা দূরদর্শিতা কিনা যে পরবর্তী সেমিস্টারটা মানে সেশনটা ইনটেকটা হবে কিনা, বাট আই থিঙ্ক ইট ওয়াজ এ প্রিটি ফার সাইটেডনেস ফ্রম আইবিএ ম্যানেজমেন্ট যে তারা দুটো ইনটেকের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছিল গত ইনটেকে 36 ব্যাচে। সো অনেকেই সুযোগটা পেয়েছিলাম আমরা। ইউ নেভার নো, আসলে হতে পারে, বিকজ একটা সেমিস্টার বাদ গিয়েছে, হতে পারে, আই মিন ইউ নেভার নো, বলা যায় না। বাট ডেফিনেটলি যেহেতু 50 ইনটেক আমাদের সময় হয়েছে, অ্যাটলিস্ট না কমলে বা না বাড়লেও এটা কন্টিনিউ হওয়ার চান্সটা খুব বেশি। রাইট, রাইট। জি। ওকে। আইবিএর অ্যাডমিশন টেস্ট তো গত 3টা ব্যাচ ধরে মোটামুটি ফরম্যাট চেঞ্জ করে ফেলছে। আগে তো এমসিকিউ একটা পার্ট থাকতো, একটা রাইটিং পার্ট থাকতো। জি। এখন তো আপনারা যেটা পরীক্ষা দিলেন এই ব্যাচ এবং এর আগের 2টা ব্যাচেও জি। এমসিকিউ পার্টটা টোটালি এখন থাকছে না। হ্যাঁ। সো এখন তো এক্সামে আপনার 2টা সেকশন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন বা ইংলিশ সেকশন, আর একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালাইটিক্যাল এবিলিটি। জি। জি। রাইট। এবং পরীক্ষার ফরম্যাটে যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশনে 2টা বড় বড় এসে লিখতে হয়, মোটামুটি 2 পাতা করে জায়গা দেওয়া জি। থাকে জি। জি, এরকম। জায়গা দেয়া থাকে। জি। 20 মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশনে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 2টা কোয়েশ্চেন থাকছে, 10 করে 20 মার্ক ওখানে। জি। 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 এইটা হচ্ছে মোটামুটি পরীক্ষার ফরম্যাট। জি। নতুন একটা ফরম্যাটে আপনি এক্সাম দিতে যাচ্ছেন, মানে এই এক্সাম দেওয়াটার ব্যাপারে সবাই যেটা জিজ্ঞাসা করে যে প্রিপারেশন নেওয়ার জন্য কি করব। ফার্স্ট হ্যান্ড কারো এক্সপেরিয়েন্স আছে এরকম কারো কাছ থেকে শুনতে পারলে জি। জি। সবাই আশা করি উপকৃত হবে। আপনার প্রিপারেশনটা কেমন ছিল আসলে? আচ্ছা, ডেফিনেটলি আমি এই ক্ষেত্রে একটু করে বলি। আমরা আপনি যদি একটা জিনিস দেখেন যে আজকে থেকে হয়তো 3-4 বছর আগেও এক্সিকিউটিভ এমপিএ তে যে রিকোয়ারমেন্টটা ছিল সেখানে কিন্তু 3 বছরের জব এক্সপিরিয়েন্স চাইতো। বাট রাইট। গত 2-3 বছর আগে থেকে এটা চেঞ্জ করে 5 বছরের জব এক্সপিরিয়েন্স করা হয়েছে। তো আইবি এর আমি মনে করি ওদের ইন্টেনশনটাও হচ্ছে এই টাইপের যে ওরা টার্গেট করে যারা অ্যাটলিস্ট 5 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছে এটা, এবং বা অর হায়ার, তারা এখানে আসুক। এখন লজিক্যালি যদি চিন্তা করি 5 বছর বা 6 বছর বা 7 বছর, আমাদের ব্যাচে মিডিয়ান হচ্ছে 8 বছর, আমরা যেটা পরে দেখতে পেয়েছি অলমোস্ট 8 বছর হচ্ছে মিডিয়ান যারা জব এক্সপিরিয়েন্স আছে। তো কেউ যদি 8 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে সে কিন্তু আসলে মানে চাকরি করে এই যে ম্যাথস বা রেগুলার জি, ওই যে রেগুলার এমসিকিউর মধ্যে কিন্তু জিমের জিআরই থেকে আসে ইউজুয়ালি যেটা হয়। তো ওই এডমিশন গুলো আসলে পড়া উইল বি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন যে নতুন মডেল যেটাতে আমরা পরীক্ষা দিয়েছি এটা অনেক বেশি সময় উপযোগী এবং অনেক বেশি ফোকাসড টু দ্য প্রোগ্রাম। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমাদের আমি যেহেতু আমাদের আইবি এর যে ইয়াটা ছিল ভর্তির জন্য যে ব্রোশিউরটা ছিল সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে ল্যাঙ্গুয়েজ এবং অ্যানালিটিক্যাল উপরে। আমি এর আগে এটা পাওয়ার আগে কিছু ম্যাথ ট্রাই করেছিলাম, বাট যখন এটা পেয়েছি আমি আর পরবর্তী ম্যাথের দিকে আগেইনি। বাট এখানে একটা ব্যাপার আছে, অ্যানালাইটিক্যাল আমাদের আগের বেছে টিপিক্যাল অ্যানালাইটিক্যাল বলতে আমরা যেগুলো বুঝি পাজল, ক্রিটিক্যাল রিজনিং, টিপিক্যাল যেগুলো, আমাদের আগের ব্যাচে কিন্তু কোনো পাজল বা এগুলো কিছু আসেনি। তো রাইট। হ্যাঁ, বাট আমি কিছু পাজল ট্রাই করেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম যে কি যেগুলো ডাটা রিজনিং, ক্রিটিক্যাল সাফিসিয়েন্সি কি যেগুলো আছে সেগুলো একটু একটু জাস্ট মানে আসলে যেন আমি ডাম ফাউন্ডেড না হয়ে যাই, কিছু যেন আমি অ্যাটলিস্ট কিছু করতে শুরু করতে পারি এটা। তো আমাদের সময় যে প্রশ্ন এসেছিল অ্যানালিটিক্যাল পোর্শনে, একটা আই এম লাকি এনাফ একটা একটা পাজল এসেছিল। আর হচ্ছে আপনার আরেকটা আমাদের এসেছিল, সেটা হচ্ছে একটা আমাদেরকে চার্ট দিয়েছিল, চার্টের উপর বেস করে আমাদেরকে একটা ন্যারেটিভ লিখতে হয়েছিল, এটাকে এক্সপ্লেইন করতে হয়েছিল। আর দেন আপনি যেটা বলেছিলেন ল্যাঙ্গুয়েজ পোর্শনে আমাদের দুটো এসে লিখতে হয়েছিল, একটা ছিল আর্গুমেন্টেটিভ, একটা আর্গুমেন্টের উপর বেস করে আমাকে পজিটিভ নেগেটিভ দুটো বলে একটা ফাইনাল ডিসিশন, এবং আরেকটা এসেছিল আমার গাইডেড রাইটিং, যেখানে কিছু ওয়ার্ডস দেওয়া ছিল যেগুলোকে ইনক্লুড করে আমাকে লিখতে হবে। তো
আমি প্র্যাকটিসে আমি যেটা মানে এটা বলার রিজনটা হচ্ছে আমার কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। সেটা হচ্ছে ওরা যে কোনো কিছু ওখানে গিয়ে রাইটিংটাকে খুব গুরুত্ব দিয়েছে, বিকজ এই 4টা টাস্কের মধ্যে 3টা টাস্কে কিন্তু আপনার রাইটিং, হ্যাঁ, ডিফারেন্ট ফর্মস অফ রাইটিং, বাট ইউ হ্যাভ টু রাইট সামথিং অন দ্য পেপার লাইক 250 or 300 ওয়ার্ডস। নাম্বার 2 হচ্ছে টাইম ইজ অনলি 1 আওয়ার। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় খুব চ্যালেঞ্জিং হয়েছিল, বিকজ আমরা যারা চাকরি করি 8-10 বছর ধরে, আমরা আসলে মেইলি কম্পিউটারে টাইপ করে দিই, আমরা আসলে হাতে লেখা উইল বি ভেরি ডিফিকাল্ট এই সময় গিয়ে। তো ওটা আমার প্র্যাকটিস করতে হয়েছিল। আমি কিছু কালেকশন করেছিলাম মক টেস্টের, আপনি জানেন, আপনার কাছ থেকে, যেগুলো আমি একটু টাইম দিয়ে টাইম ম্যানেজমেন্ট স্কিলটার জন্য চেষ্টা করেছি। তো ওই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আর আমি যেটা দেখতে মনে হচ্ছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি টপিকস নিয়ে আপনার নলেজ আছে কিনা, এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। বিকজ ধরেন আজকের আজকের যদি বাজওয়ার্ড যেগুলো আছে, ডেটা অ্যানালাইটিক্স হচ্ছে, বা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আপনার এইসব জিনিস, সো এই জিনিসগুলো সম্পর্কে সামান্যতম কিছু আইডিয়া থাকলে আমার মনে হয় ভালো। কারণ তাহলে কিছু লেখার জন্য তো কিছু আপনার দরকার হবে যেটা দিয়ে আপনি লিখতে পারবেন। এই পর্যায়ে আমরা সবাই হয়তো লিখতে পারবো, বাট টাইম ম্যানেজমেন্ট এবং ওই টাইমের মধ্যে আসলে কিছু টু দা পয়েন্টে লিখে আসতে পারা, কারেক্ট ফর্ম, কারেক্ট ইংলিশ এবং কারেক্ট গ্রামার ইউজ করে, সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এই জিনিসটা প্র্যাকটিস করেছিলাম বাসায়। তো ইন এ নাটশেল বলতে গেলে যে আপনার রাইটিং এর স্কিলটা ইংলিশ সেকশনের জন্য স্পেশালি খুবই ইম্পর্টেন্ট। জি জি এখানে আপনার ফার্স্ট থিং যেটা, যে আমাদের হাতে লেখার অভ্যাস কারোরই নাই এখন। আরে নাই, জি। তো লিখতে গেলে হাতে ব্যথা হওয়া থেকে শুরু করে স্পেলিং এর ভুল হওয়া, জি কেননা ওখানে স্পেল চেক অটো হচ্ছে না, জি জি স্পেলিং এর ভুল হওয়া, টুকিটাকি গ্রামেটিক্যাল মিস্টেক হওয়া, জি এই জিনিসগুলো আহ, হতে থাকে আর কি। জি জি এক্স্যাক্টলি। ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন স্কিলটা মানে এইটার দিকে অ্যাটেনশন একজনকে দিতে হবে। দিতে হবে। এবং লেখাগুলো আসলে যে টপিক নিয়ে আপনাকে লিখতে দিচ্ছে সেগুলো হচ্ছে কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যু থেকে আসছে। ইউজুয়ালি হ্যাঁ, কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যু থেকেই দেখা যায়। আমাকে একটু পড়তে হবে, মানে আপডেটেড জি, থাকতে হবে। আপডেটেড থাকতে হবে কিছু। জি এবং এখানে ইকোনমিক ইস্যু থেকে শুরু করে টেকনোলজিক্যাল ইস্যুগুলো। রাইট। এবং হয়তো এমনও হতে পারে সে কন্টেম্পোরারি ডাজন্ট মিন যে অনলি বিজনেস রিলেটেড হতে হবে, বিকজ আমার মনে হয় আমাদের সময় দুটো ইংলিশ রাইট আপের মধ্যে বিজনেস রিলেটেড মনে হয় একটা ছিল, আরেকটা নর্মালি ছিল, আরেকটা একেবারে নর্মাল ফ্যামিলি রিলেটেড একটা ইস্যু ছিল। হ্যাঁ, ফ্যামিলি বন্ডিং নিয়ে জি আপনাদের। জি জি এই টাইপের একটা ইস্যু নিয়েছিল। সো মানে রাইট, আউট অফ দ্য বক্স অনেক কিছু চলে আসতে পারে। সো ওইটা হচ্ছে প্র্যাকটিসটা, মানে আপনি কিছু প্র্যাকটিস না থাকলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট আসলে রাইট, রাইট। আইবিএ ঠিক করে আসলে আসাটা। একটা জিনিস সবসময়, যে আইবিএ অ্যাডমিশন টেস্টটা কখনোই প্রেডিক্টেবল না, যে আপনি এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ সেইং। জি, there will be some element of surprise। সারপ্রাইজ থাকবেই এখানে। যেমন ফ্যামিলি বন্ডিং এর মতো একটা জিনিস নিয়ে আইবি এর এক্সামে, এক্সিকিউটিভ এমবিএ এর এক্সামে জি, লিখতে দিতে পারে, এটা কারো মাথায়। কারোরই এটা মাথায় থাকছে না। So you have to be prepared to go out of the box। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। Right. দেয়ার উইল বি সারপ্রাইজেস, এটা দিস ইজ ভেরি ট্রু। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আপনাদের এক্সামে পাজলের কোশ্চেন আসছিল। পাজল গুলো তো এমনি নরমালি আমরা করে থাকি অন্যান্য অ্যাডমিশন টেস্ট গুলোতে এমসিকিউ ফরম্যাটে হয়, জি বাট এখানে ফিল ইন দা গ্যাপ ফরম্যাটে এখানে জি থাকে। জি আপনাদের ঠিক আগের এক্সামটাতে পাজলের কোনো কোশ্চেন ছিল না, কিন্তু তার আগের এক্সামে আবার পাজলের কোশ্চেন ছিল। জি এমনিতে জিনিসটা আসলে ডিফারেন্সটা কতটুকু, যারা এমসিকিউ ফরম্যাটে প্র্যাকটিস করে আসছে তাদের জন্য আসলে গ্যাপ ফিল ফরম্যাটে মানে আগে থেকে কিছু প্র্যাকটিস করে গেলে ভালো হয়, নাকি এটা দরকার নেই? না, আমি মনে করি কিছু প্র্যাকটিস করে নিলে ভালো হয়। বিকজ আপনি দেখেন, মানে মুখস্থ করে যাওয়ার মতো সেই সময় বা সেই সুযোগটা নাই, কিন্তু আপনি যদি ট্রিক্সটা, আপনি যদি কিভাবে করতে হয়, দ্য ওয়ে অফ ডুইং দিস থিংস, এই জিনিসগুলো নিয়ে যদি বেসিক নলেজ থাকেন, হয়তো আমরা যারা এখন চাকরিজীবী 5 বছর 6 বছর চাকরি করেছি, তারা আপনি গ্রাজুয়েশন করার গ্রাজুয়েশন, আমি নিজের কথাই বলি, আমি 2010-এ গ্রাজুয়েশন করেছি। আমি এডমিশন টেস্টের জন্য পড়েছিলাম 2005-এ বা 2006-এ। সো আজকে থেকে 14 বছর আগে, 15 বছর আগে। সো আই মিন ডেফিনেটলি আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি আমরা
বক ডাউন থাকে অফিস ওয়ার্ক পার্সোনাল লাইফ এগুলো নিয়ে, এগুলো মনে থাকার কথা না। সো ঝালাই করে নেওয়াটা খুব দরকার। আমি একসময় ডেফিনেটলি খুব ভালো পারতাম, কিন্তু ওটার জন্য আমি বসলেই পেরে যাব আমার মনে হয় না এই জিনিসটা। যে কোনো কিছু পাওয়ার জন্য কিছুটা ডেডিকেশন, কিছুটা অ্যাক্টিভিটি ওয়ার্ক তো দরকার হয়। তো আমার মনে হয় প্র্যাকটিস করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট শর্ট সময়ের জন্য। এটা সর্ট অফ ঝালাই করে নেওয়ার মতো আমার কাছে মনে হয় জিনিসটা। রাইট, ঝালাই করে নেওয়ার জন্য আপনাকে আমি কিছু মডেল টেস্টের কোয়েশ্চেন প্রোভাইড করছিলাম, ওগুলি আসলে কেমন হেল্প করছিল মানে আপনার? ওটা ওটা রাইট, আমি ওইটা বলতে চাইছিলাম। তো এটা খুব ইন্টারেস্টিং। আমি প্রেপ মাস্টারের একটা দেখেছিলাম, পপ আপ হয়ে আসছিল। আহ, আপনাদের একটা মডেল টেস্টের ছিল, মনে হয় কোর্স ছিল, মডেল টেস্ট 4টা বা 5টা হবে। তো আমি চট্টগ্রামে থাকি। আচ্ছা, বাইরে আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু চট্টগ্রামেই থাকি। আমার জবের রিকোয়ারমেন্টে ঢাকা চিটাং আমাকে আসা যাওয়া করতে হয়। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি। এবং আমি ইনফ্যাক্ট গতবারের আমি যেবার ভর্তি হয়েছি তার আগের সেশনে আমি একবার চিন্তা করেছিলাম পরীক্ষা দিব, কিন্তু আমি আগাইনি, বিকজ আমার জন্য ক্লাস করতে হলে প্রতি উইকেন্ডে ঢাকা চিটাং যাওয়া আসা করতে হবে। সো বিকজ আইবিএ তে আমাদের এক্সিকিউটিভ এমবিএ তে ক্লাস কিন্তু হয় শুক্র শনি এবং মঙ্গল। আমি একটু ঘুরে আসতেছি আনিস ভাই, হ্যাঁ। শুক্র শনি মঙ্গলবার ক্লাস হয়। সো আমি চিন্তা করলাম যে মঙ্গলবার তো ধরেন আমার পক্ষে সম্ভব না, বিকজ আমার অফিস থাকে, বা এখানে যেহেতু আমার অফিস আছে, তো আমাকে শুক্রবার দিন যেতে হবে, শুক্র শনিবার ক্লাস করে শনিবার রাতে বা রোববার সকালে ব্যাক করে আবার অফিস করতে হবে আমাকে। সো ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমি চিন্তা করে খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম। বাট ফাইনালি গত সেমিস্টারে পরীক্ষা দিয়েছি, হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমরা এক সেমিস্টার কভারও করেছি। সো যেটা বলতে চাইছিলাম আমি, তো আমরা কিসের মধ্যে ছিলাম, আমি আসলে কথাটা করে ফেলেছি। আপনার নিয়ে বলছিলেন যে আইবিএ শিডিউল নিয়ে, মানে আচ্ছা, আপনার প্রায় আসা যাওয়া করতে হয়। জি জি, হ্যাঁ, তো শিডিউল আসা যাওয়া করতে হয় আমাকে। তো কথাটা ছিল ওই যে প্রেপ মাস্টারের একটা অ্যাড দেখছিলেন আপনি। রাইট, এটা তো আমার জন্য আসলে ডিফিকাল্ট হচ্ছে। আমি ঢাকায় গিয়ে, আমার তো ধরেন ক্লাসের জন্য ঢাকায় গিয়ে মক টেস্ট দিতে দেওয়া আসলে সম্ভব না, মানে মক টেস্ট দিয়ে চলে আসবো। তো তখন আমি আনিস ভাইকে ফোন দিয়েছিলাম যে বস, আমি মক টেস্ট দিতে চাইছি, আমি কি মেইলে কোয়েশ্চেনটা পেতে পারি কিনা, আমি নিজে দিয়ে আমি আপনাকে পরে টাইম নিজেরটা নিজে যাচ করবো। তো আমাকে আমি হেল্পটা পেয়েছি, তো আমি কোয়েশ্চেনটা মেইলে আনিয়ে নিয়েছি, পরে আমি নিজেই কোয়েশ্চেন গুলো বাসায় করেছি। তো আমার নাম্বার ওয়ান হেল্পটা করেছে টাইম ম্যানেজমেন্ট, বিকজ প্রথম কোয়েশ্চেনটা আমি 2 ঘন্টায় শেষ করতে পারিনি, এটা আমি বলতে পারবো মক টেস্ট যখন বসেছি, বিকজ আমার হাত চলছে না। বাট যখন আমি ফিফথ মডেল টেস্টটা দিয়েছি, আই কুড ম্যানেজ 1 আওয়ার ইন 1 আওয়ার টাইম। সো এটা আমার মনে হয় খুব বড় জিনিস যে আপনি মক টেস্টটা হেল্প করা, আর সাথে কিছু ম্যাটেরিয়াল যেখানে আসলে কন্টেম্পোরারি অনেক কিছু হেল্প করে। এটা সর্ট অফ দেন আপনি আমি অনেক কিছুই আমরা দেখছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বা ব্লুমবার্গে পড়ছি, বাট সবসময় পড়া হয়ে ওঠে না আর্টিকেলস গুলা। বাট এই পয়েন্ট গুলা ক্লাব করে একটা জায়গায় পাওয়া, পরে ধরেন ওই লিঙ্ক গুলা গিয়ে, এখন সবই তো আসলে আপনি মোবাইলে আইপ্যাডে ট্যাবে দেখতে পাচ্ছেন, লিঙ্ক গুলা গিয়ে একটু ঘুরে দেখে আসা, এই এই ক্লাবিং এর কাজটা হেল্পটা পেয়েছি। দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল ফর দ্য প্রিপারেশন আমি বলবো। মানে ওখানে কালেকশন অফ আর্টিকেল যেগুলি ছিল আর কি, যেগুলি জি আপনি। জি জি, জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। মানে এখান থেকে প্রিপারেশনের ব্যাপারটা তো শুনলাম, মোটামুটি রিটেনে কিভাবে ইয়ে করা যেতে পারে। এখন আইবিএ পড়াশোনার ব্যাপারটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। এক্সিকিউটিভ এমবিএ তে আপনার কোর কোর্স হচ্ছে 12টা বোধ হয় না? জি, এক্সিকিউটিভ এমবিএ তে টোটাল কোর কোর্স 12টা না, টোটাল কোর্স 12টা। তার মধ্যে 9টা হচ্ছে ওদের কোর কোর্স, যে 9টা আপনাকে ম্যান্ডেটরি করতেই হবে। এরপরে দুটো থাকে আপনার অপশনাল কোর্স। মেবি 8টা কি 9টা কোর্সের মধ্যে ইউ হ্যাভ টু সিলেক্ট 2 কোর্সেস। এখানে আপনি ধরেন সে কেউ যদি ফাইন্যান্স নিয়ে করতে চায়, ফাইন্যান্সের কোর্স করতে পারলো, স্ট্র্যাটেজিক নেগোসিয়েশন, মার্কেটিং, হোয়াট এভার হি চয়েসেস। মানে তার এরিয়া অফ কনসেন্ট্রেশনটা কি হবে সেটা? হ্যাঁ, এটা বাট এখানে একটা ব্যাপার আছে, ধরেন আমরা রেগুলার এমবিএ তে যেটা হয়, আপনি একটা সময় গিয়ে আপনি মেজর সিলেক্ট করতে পারছেন, দেন আমি এমবিএ টা আমি ফাইন্যান্সে মেজর করছি বা মার্কেটিং এ মেজর করছি। আই ডোন্ট থিঙ্ক এইটা এখানে, বিকজ এটা এটা কিন্তু 36 ক্রেডিটের একটা কোর্স এমবিএ টা। So, Right. আপনি যদি আপনি হাইয়েস্ট 3টা করে কোর্স নিতে পারবেন, লোয়েস্ট 2টা। সো ইফ ইউ টেক 3 কোর্সেস ইন এ সেমিস্টার, আপনি যদি কন্টিনিউয়াসলি করেন, মাত্র 1 বছর 4 মাসে ইউ ক্যান টেক দ্য এমবিএ ডিগ্রি ইফ এভরিথিং স্টেজ অল রাইট। সো এখানে আপনি ডেফিনেটলি আপনার অপশনাল সিলেক্ট করে নিতে পারছেন, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি কিন্তু আসলে বলতে পারছেন না, আপনি দুটো ফাইন্যান্স মেজর কোর্স করলেও আমি ইএমবিএ ইন ফাইন্যান্স, আসলে জিনিসটা সেরকম না।
Right. But definitely you can take AMBA course of finance course or marketing course. আর লাস্ট আরেকটা কোর্স থাকে যেটা 12th কোর্স, এটাকে ক্যাপস্টোন কোর্স বলে। এটা হচ্ছে sort of is a mixture of the 11 courses that you have studied throughout your program. এটার sort of একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা আমি এখনো মাত্র ফার্স্ট সেমিস্টার শেষ করেছি, আমরা নিজেরা এখনো ভাইবটা পাইনি, বাট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে টোটালটাকে মিক্স করে এই কোর্সটা আইবিএ তে তৈরি করা হয়েছে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু গেট দিস কোর্স, যদি সবগুলো কমপ্লিট করতে পারে আই থিঙ্ক ইট উইল বি ফ্যান্টাস্টিক। এটা আর এর বাইরে ইফ এনিবডি ওয়ান্টস আরো 3টা কোর্স নিতে পারবে, এটার সাথে সার্টিফিকেটের কোনো লিঙ্কেজ থাকবে না। কেউ যদি চায় যে আরো 3টা কোর্স সে মার্কেটিং এর করবে, হি ক্যান টেক দ্য কোর্সেস, বাট এটার সাথে এটার গ্রেড এবং এটার সাথে কোনো কিছুই আপনার সার্টিফিকেটের সাথে রিলেটেড না। ইউ ক্যান গেট দ্য সার্টিফিকেট আফটার 12 কোর্স। সো দিস ইজ দ্য টোটাল কোর্স শিডিউল অফ দ্য প্রোগ্রাম। আরেকটা জিনিস এর সাথে সাথে অনেকে জিজ্ঞেস করে যে আপনার কস্টের ব্যাপারটা, অ্যাকচুয়ালি যে প্রোগ্রামের কস্টটা কেমন পড়ে আর কি আপনার, এটা বোধহয় ভ্যারি করতে পারে যে আপনি কতদিনে শেষ করছেন সেটার উপরে অ্যাপ্রক্সিমেট যদি শর্টেস্ট এটা একদম অ্যাপ্রক্সিমেশন যদি বলি, ধরেন আপনি 3টা করে কোর্স নিচ্ছেন প্রতি, এখনকার পর্যন্ত রেট যেটা 3টা করে কোর্স নিচ্ছেন প্রতি সেমিস্টারে, সো 4টা সেমিস্টার আপনার শেষ, পার কোর্সে আপনার 12,000 করে পড়ে, প্লাস আরো কিছু অ্যান্সিলারি আপনার ভর্তি খরচ এভরিথিং যা কিছু আছে সব অ্যাড করে অলমোস্ট আপনার 2.5 লাখের মতো পড়ে টোটাল এটা। এখন কেউ যদি প্রলংড কোর্স বাড়িয়ে নেয় বা কোনো কোর্সে তার হয়তো ড্রপ করেছে, এটা রিটেক করতে হচ্ছে, তখন তো এটা অ্যাড হবে, বেড়ে যাবে। জি ডেফিনেটলি বাট রাফলি 2.5 year মতো একটা প্লাস মাইনাস কিছু একটা হবে। পড়াশোনার ব্যাপারে মানে আপনার তো যেভাবে আপনি স্টার্ট করছিলেন, এখন অনলাইনে ক্লাস হওয়াতে আপনি কিছুটা লাকি যে আপনাকে ঢাকা থেকে ট্রাভেল করতে হচ্ছে না। জি বাট স্টিল ক্লাসের টাইম গুলো কেমন থাকে, কোন সময় ক্লাস হয়, এগুলো নিয়ে সবাই জিজ্ঞাসা করে। আচ্ছা, আমাদের ক্লাসটা হয় বেসিক্যালি শুক্র শনি এবং হচ্ছে মঙ্গলবার। তো আপনার মঙ্গলবারের ক্লাসটা ফিক্স, এটা হচ্ছে আপনার 7টা 7:30 থেকে সন্ধ্যা, সো যে অফিস থেকে মানুষ যেতে পারে এটা। আর উইকেন্ডের ক্লাসগুলা এইটা আসলে ফ্যাকাল্টির উপর, বিকজ আইবিএ তে 3 শিফটে টোটাল ক্লাসটা হয়, মর্নিং, আফটারনুন আর একটা হচ্ছে ইভিনিং। সো যেমন আমরা 2টো সেকশন এই সেমিস্টারে ছিলাম ফার্স্ট সেমিস্টারে। তো আমার সেকশনে আমাদের ক্লাসটা ছিল ফ্রাইডে আফটারনুন আর স্যাটারডে আফটারনুন, আর দেখা যাচ্ছে অন্য সেকশনের একটা ফ্রাইডে মর্নিং ছিল আর একটা স্যাটারডে ইভিনিং এ ছিল। সো এটা ডিপেন্ড করে ফ্যাকাল্টি, আবার নেক্সট সেমিস্টারে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে ফ্যাকাল্টি অ্যাভেলেবিলিটির উপরে। সো ফ্রাইডে স্যাটারডে এট এনি টাইম আপনার ক্লাসটা হতে পারে 3টা শিডিউলের মধ্যে, আর টিউসডে তা হচ্ছে আপনার 7-7:30 এই টাইমটা ইভিনিং এ, এটা হচ্ছে ফিক্স টাইমিং। শিফটগুলো আসলে ডিপেন্ড করে যে ফ্যাকাল্টি, জি এক্স্যাক্টলি, এটা ফ্যাকাল্টি রাইট, এবং হ্যাঁ ফ্যাকাল্টি অ্যাভেলেবিলিটি সিলেকশন, ফ্যাকাল্টি ধরেন টাইম দিতে পারলো না, সো ডিপেন্ডস অন ফ্যাকাল্টি। তবে এখানে যেটা হয় আপনার ডেফিনেটলি ধরেন আপনার এটা হার্ড এন্ড ফাস্ট রুল না, এমনও হতে পারে আপনার ক্লাস শুরু হয়েছে আপনি ফ্রাইডে আফটারনুনে শুরু করলেন, হয়তো হতে পারে ফ্যাকাল্টি পরবর্তী 1 মান্থ আপনার আফটারনুনে না নিয়ে এটা হয়তো আপনার ইভিনিং এ নিল। এটা আসলে ফ্যাকাল্টি এবং ক্লাসের স্টুডেন্টের সাথে অ্যালাইনমেন্টে পড়ে মিউচুয়ালি এটা ডিসাইড করে ফেলা যায় কিভাবে হচ্ছে, ফ্যাকাল্টি যেভাবে আসলে দিতে চাচ্ছে ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে এখানে। রাইট। আপনি তো এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছেন। জি। সো ব্যাংকার হিসাবে আপনার প্রফেশনাল অনেক কমিটমেন্ট আছে, ওখানে অনেক এনগেজমেন্ট আছে। জি। এইটা মোটামুটি সামলায়, মানে স্টাডি প্রেশারটা ওখানে আসলে কেমন, মানে এটা কি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, মানে আপনাকে হিমশিম খেতে হয় নাকি মোটামুটি ম্যানেজ করা যায়? এটা আসলে আমি বলবো এটা আসলে বোথ ওয়েতে। যেমন আমাদের ক্লাসগুলা খুব 3 ঘন্টার ক্লাস, আমাদের আমি মনে করি ক্লাস করাটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসটা যদি করা যায় তাহলে আপনি অনেক কিছুই ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, আর আপনি যদি ক্লাসের পরেরটা আপনি
খুব স্বল্প সময়ের মধ্যে যদি একবার গো থ্রু করে ফেলতে পারেন তাহলে প্রেশারটা ওরকম পড়ে না। যেটা হয় এখানে তো আপনার একটা কুইজ, প্রতি সেমিস্টারে কিন্তু কুইজ থাকে, মিড টার্ম থাকে, এছাড়া প্রেজেন্টেশন থাকে আরো। সো শুধু ফাইনাল ছাড়াও কিন্তু আপনার আরো কিছু ডেডিকেশন থাকে। সো আপনি নিজেই দেখছেন যে যেহেতু কুইজ বা কেস বা প্রেজেন্টেশন এগুলোতে কিন্তু আপনার গ্রুপ স্টাডিও করতে হয়। সো নট দ্যাট যে আপনি শুধুমাত্র ওই ক্লাস টাইমটাই আমি সময় বের করে নিলাম তা না, এর বাইরেও কিন্তু আপনাকে আপনার কিছু পার্সোনাল, কারণ আপনি অফিস টাইম থেকে, বিকজ অফিসটা আপনার মেইন, আপনি পার্ট টাইম এমবিএ করছেন, আপনি অফিস টাইম থেকে তো আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। সো আপনার পার্সোনাল টাইমকেই কিন্তু কিছুটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। তা আমি মনে করি এই জায়গাটাতেই আসলে ডেডিকেশনটা দরকার। যেমন দেখা যাচ্ছে আমার অফিস টাইম থেকে আমি কাট করতে পারবো, আমি সময়টা বের করতে পারছি না লেখাপড়ার জন্য, অতিরিক্ত টাইমটা আমার পার্সোনাল টাইম থেকে। সো দেখা যাচ্ছে আমার বাচ্চার কাছ থেকে বা ওয়াইফের যে ফ্যামিলির যে সময়টা, সেখান থেকে কিছুটা আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। সো ওইভাবে যদি আপনি রেগুলার একটা সময় রাখেন তাহলে আমার মনে হয় না হিমশিম খেতে হয়। বাট এজ রাইটলি সেড, যদি আমি রেগুলার করতে না পারি, কারণ আসলে এই পর্যায়ে আমরা অফিসিয়াল কাজে এত বেশি বক না, কারণ ব্রেইন ক্যাপাসিটির একটা ইস্যু থাকে। আমাদের বয়সও এখন 33 34 বয়স, আমি সেই 23 স্টুডেন্ট না এখন। সো রেগুলারিটি না থাকলে এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় পরীক্ষার আগে গিয়ে। দিস ইজ ভেরি ট্রু। সো ওই জায়গায় আপনি রেগুলার যদি একটা সার্টেন সময় আপনি এক দেড় বছরের জন্য আপনি বের করে নিতে পারেন, আমি মনে করি দ্যাট ইজ ভেরি গুড। এই ডেডিকেশনটা লাগবে। অ্যাকচুয়ালি নিজের জবের প্রেশার কেমন, ওখানে কেমন ইয়ে লাগছে, ওইটা চিন্তা করেই মানে রাইট, নিজের জন্য, পড়াশোনার জন্য রেগুলার একটা টাইম আলাদা করে একটা টাইম আলাদা করে অ্যাটলিস্ট মানে বের করে নিতে, অ্যাটলিস্ট উইকলি আসলে 3 দিন ক্লাস যদি হয়। জি একই জিনিস, মানে রেগুলারিটি না থাকলে জি, কন্টিনিউ করে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে অনেক যায়। ডিফিকাল্ট হয়ে যায়, এটা অনেক ডিফিকাল্ট একটা হয়ে যায়। জিনিস এখানে রিলেটেড, ধরেন আপনার অফিসের কোনো আনফোর্সিন সিচুয়েশনের কারণে আপনি কোনো ক্লাস মিস করলেন, বা এই জাতীয় ক্ষেত্রে মানে জিনিসটা কেমন হয় মানে? এখানে আনিস ভাই কিছুটা ডিমান্ডিং আমি বলবো, কারণ আমাদের নর্মালি 14টা ক্লাস, প্লাস মাইনাস 14টা ক্লাস হয় নর্মালি। তো এর মধ্যে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি আপনি সর্বোচ্চ মানে 3টা ক্লাস আপনি হয়তো ওরা আবি অ্যালাউ করবে, আপনি যদি করতে না পারলে, সো তার মানে 11টা ক্লাস আপনাকে করতে হবে ম্যান্ডেটরি। এবং যদি রুলস অনুযায়ী যদি আপনি এর থেকে বেশি অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এটা হচ্ছে আইবিএ রুলস। এখন দেন এগেইন হচ্ছে আসলে সবকিছুই হচ্ছে যেমন চাকরিতে বস ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট। আপনার, আপনি যদি আপনার ফ্যাকাল্টিকে ম্যানেজ করতে পারেন প্রপার, হয়তো আপনার একটা অফিসের কাজে বা আপনার পার্সোনাল কোনো একটা কেউ অসুস্থ পরিবার আপনি করতে পারেন নাই, মানবিক রিজন আছে, অফিসের কাজে যেটা দ্যাট ইজ ইউর ব্রেড এন্ড বাটার, ঠিক না? অফিসের কাজে you had to do like you skip like 3 classes for going to abroad or something like that. So এটা হচ্ছে then you have to manage your faculty. If your faculty gets convinced, then you can go. এটা ফ্যাকাল্টি এবং আপনার bilateral relationship, আমি মনে করি এটাও একটা আর্ট, বিকজ এটাও কিন্তু আসলে আইবিএ শিখাচ্ছে হাউ টু ম্যানেজ ইউর বস, লাইক হাউ টু ম্যানেজ ইউর ফ্যাকাল্টি ইজ লাইক ম্যানেজিং ইউর বস। সো আই মিন দিস ইজ মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি বই দিয়ে আসলে সবকিছুই তো শেখা যায় না। দিস আর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস আমি মনে করি। আইবিএর আসলে মানে স্পেশালিটিটা বোধহয় ওইটাই, মানে রাইট, এখানে বেশি জি এমফাসিস দেওয়া হয় আর কি, এটা শেখার। অবশ্যই। সো উই হ্যাভ বিন লাকি যে আমরা, আমি আনলাকি এই জন্যই বলবো, আমি যেহেতু টিউসডে আমি অলওয়েজ ঢাকা থেকে চিটাং থেকে ক্লাস করতে পারবো না, সো আমি ফার্স্ট সেমিস্টারে 2টো কোর্স নিয়েছি। সো এখন আই মিন 1 মাস পরে এসে মনে করলাম যে আসলে আমি কি ব্যাড লাক আমার, বিকজ আমি যদি কোর্সটা নিয়ে ফেলতাম অনলাইনে বাসায় করে ফেলতে পারতাম ক্লাসটা। সো আই মিন ডেফিনেটলি কোভিড সিচুয়েশন সবার জন্যই খারাপ, বাট কিছুটা অনলাইনেও যদি কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে, আই উড সে মানে আমাদের মতো যারা আছি আমাদের জন্য কিছুটা, আই মিন সব ক্লাস না, কিছু ক্লাস যদি অনলাইনে করা যায়, আমি মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমরা যারা করতে চাই, হয়তো জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমরাও কোর্সটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ শোয়েব, আপনার অনেক সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ অনিস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ইনফরমেশন জানা গেল আপনার থেকে। হোপফুলি এগুলি ইন ফিউচার যারা আইবিএ তে এক্সাম দিবে বা প্রিপারেশন নিবে তাদের অনেক কাজে আসবে। জি আম, আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। জাস্ট একটা কোয়েশ্চেন করে আমি শেষ করব, জি যে যারা ভবিষ্যতে আইবিএ তে এক্সাম দিতে যাচ্ছে, মানে এদের জন্য আপনার ফাইনাল অ্যাডভাইস কি? ওয়েল আমি দুটো জিনিস, প্রথম হচ্ছে
আপনি আই মিন কখন আপনি এমবিএটা করবেন, সে আপনি আইবিএ থেকে করবেন, কেন আইবিএ থেকে, ফার্স্টে এই কোশ্চেনটা আনসার করা আসলে খুব ইম্পর্টেন্ট। বিকজ আপনি এই পরিমাণ ডেডিকেশন নিয়ে, কস্ট এন্ড টাইম এভরিথিং নিয়ে আপনি এমবিএটা বা এমবিএটা কেন করছেন, এক্সিকিউটিভ এমবিএটা। আর এক্সিকিউটিভ এমবিএ না করলে আপনি রেগুলারটা কেন, হোয়াট এভার, আই মিন আপনার ডিসাইড করতে, ইউ হ্যাভ টু বি কনভিন্স যে ওয়াই ইউ আর ডুইং দিস এমবিএ, এটা আপনার কি ভ্যালু এডিশন করে, প্রথমত আপনাকে এটা ক্লিয়ার হতে হবে। আর দুই নাম্বারটা হচ্ছে, যখন আপনি ডিসাইডেড হবেন যে আমি আইবিএ তে ভর্তি হব এমবিএ করার জন্য, আই উড সাজেস্ট যে আপনি ডেফিনেটলি, হয়তো গিয়ে আপনি ডেফিনেটলি সবাই লিখে আসতে পারবে কিছু, বাট আই উড সাজেস্ট যে প্লিজ গিভ সাম টাইম, বিকজ দেয়ার উইল বি সারপ্রাইজেস ইন দ্য কোয়েশ্চেন। আপনি এডমিশন টেস্টের জন্য আপনি অ্যাটলিস্ট কিছু সময় আপনি প্রিপারেশন নেন, মেটেরিয়াল যেখান থেকে আপনি কালেক্ট করেন, ইউ শুড টেক সাম প্রিপারেশন। আর নাম্বার টু, ঢোকার পরে এই 1.5 বছর আপনার, দের ইজ নো শর্টকাট, বিকজ আইবিএ তে এমন একটা আছে, আপনি যদি সিজিপিএ 2.5 এর নিচে হয়, আপনাকে ড্রপ আউট হতে হবে। এবং টু বি ভেরি মাচ অনেস্ট, আমরা যেটা হিস্টোরিক্যালি জেনেছি আমাদের আর্লিয়ার ব্যাচ থেকে, দেয়ার হ্যাজ বিন ইনস্টেন্সেস অফ মাল্টিপল ড্রপ আউটস। সো প্রতি ব্যাচ থেকেই ড্রপ আউট হয়। সো আপনি আসলে চাকরি করে, এত কষ্ট করে, এত টাকা দিয়ে আপনি সময় নিয়ে ভর্তি হলেন, পরে যদি আপনি এটাকে 1.5 বছর কমপ্লিট করতে না পারেন, তাহলে তো আসলে এটা খুবই দুঃখজনক। সো ওই 1.5 বছর আপনি কষ্ট, এই যে বললাম ফ্যামিলি টাইম থেকে ছাড়া, সব ডেডিকেশন, এই ডেডিকেশনটা আপনি প্রিপেয়ার থাকতে হবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আপনাকে। দেন আপনি যদি কনভিন্স হন, আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। এন্ড সবচেয়ে বড় সুবিধা, আমি বলবো যে আইবি এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা ইজ ভেরি গুড। আইবি এর অ্যালামনাই নেটওয়ার্কটা, আপনি বাংলাদেশে যান, বাংলাদেশ না আমি বলবো এখন বর্তমানে গ্লোবালি আপনি যে কোনো দেশে যান, আমার মনে হয় না এমন কোন অর্গানাইজেশন নাই যেখানে আপনি আইবি অ্যালামনাই পাবেন না। আমাদের ব্যাংকে বলেন, যেখানেই বলেন, মাল্টিন্যাশনাল, লোকাল। সো এই অ্যালামনাই বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কেরিয়ার গ্রোথ, আমি মনে করি। আর লার্নিং, এখানকার ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট, সবচেয়ে বড় কথা, ইটস দ্য নাম্বার ওয়ান বিজনেস স্কুল ইন দ্য কান্ট্রি। সো ইটস ডেফিনেটলি ওয়ার্থ ইট। সো আমি বলবো এটাই। তো ডেডিকেশন এবং কমিটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, মানে এরকম একটা ডেফিনেটলি, প্রোগ্রামে। ডেফিনেটলি। আমি ধরেন ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকে গেলাম, না কিন্তু না, বিকজ এটা ওই যে বলে না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। 1.5 বছর কিন্তু আসলে ইউ হ্যাভ টু ডু সামথিং টু কিপ ইউর সিজিপিএ, বিকজ নইলে আইবি আপনাকে বের করে দিবে। দে ডোন্ট বদার, আপনি এত টাকা দিয়ে পড়তেছেন, দে ডোন্ট বদার ইট। রাইট। আর একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি আমি, আপনার জি, ভাইবার এক্সপেরিয়েন্সটা বলেন তো, মানে কেমন ছিল এটা? আচ্ছা, দ্য এক্সপেরিয়েন্স ওয়াজ গুড। আমি এখানে বলবো, এটা আমি ডোন্ট নো ওয়েদার ইট ইজ রাইট ফোরাম অর নট। আমার কাছে মনে হয়েছিল যে এক্সিকিউটিভ এমবিএ, অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে ফর্মাল একটা ব্যাপার। আমি আমাদের ভাইভাতেও আমি দেখেছি যে অনেকে ইনফর্মালিও চলে এসেছিল। সো আমি প্রিলিমিনারি বলবো যে আসলে ইন্টারভিউটা, আমার মনে হয় ফর্মাল গেট আপে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা জাস্ট এক নর্মাল বলার জন্য বললাম, কারণ আমি অনেককে দেখেছি। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে, ভাইভাতে বেসিক্যালি দে ওন্ট আস্ক ইউ অ্যাবাউট লাইক ফিনান্স, আপনি কি পড়েছেন, ক্যাপএম মডেল কি বা মার্কেটিং, এটা না। ইটস অল অ্যাবাউট, ওরা দেখবে আপনার প্রেজেন্টিং ক্যাপাসিটিটা কেমন, আপনি কমিউনিকেশন কিভাবে করতে পারছেন, বোধ হয়ে কিনা, আপনি বলছেন আপনি চুপ করে আছেন কিনা, আপনাকে কিছু সিচুয়েশনাল হ্যান্ডলিং করতে পারছেন কিনা। হয়তো দেখা যায় 3-4 জন টিচার এক এক সাথে মাল্টিপল কোয়েশ্চেন করছে, আপনি সবাইকে ম্যানেজ করে নিতে পারছেন কিনা। সো দিস সর্ট অফ থিং, এই জিনিসগুলাই মূলত ওখানে দেখে। আমার সময় এটা মনে হয় বেশি, 5-6 মিনিটের বেশি ছিল না ভাইবাটা। সো মোস্টলি it was related to my job, what I was doing, আমার জব ডেসক্রিপশন কি ছিল, দেন মাই অর্গানাইজেশন, এসব নিয়েই মূলত আমার কোয়েশ্চেন গুলো ছিল। অলসো আই হ্যাড এ কোয়েশ্চেন লাইক হাউ ক্যান আই ম্যানেজ, বিকজ আমি বলেছি আমি চিটাগাং থেকে আসবো। সো আই হ্যাড টু লাইক কনভিন্স দেম যে ওকে, আই উইল কাম ফ্রম চিটাগাং এন্ড আই উইল ডু দ্য ক্লাসেস। সো লাইক আই থিঙ্ক দে গট ম্যানেজড। সো দিস ইজ হোয়াট ইট ইজ এক্সপিরিয়েন্সটা। সো এখানে থিওরিটিক্যাল কোনো কিছু না, ইটস অলমোস্ট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এটা রিয়েল টাইম, আপনার জব, আপনি কোথায় কি করেন, জব এক্সপিরিয়েন্স, এই কন্টেম্পোরারি ইস্যু, এসব নিয়ে আসলে ভাইবাটা ছিল। রাইট, ওকে, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ আনিস ভাই। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা ভিডিওটা এখন দেখছেন বা পরে দেখবেন। হোপফুলি আপনাদের ওনার কাছ থেকে যে ইনসাইট গুলো আমরা পেলাম অনেক কাজে লাগবে আপনাদের। আর এক্সিকিউটিভ এমবিএ এর প্রিপারেশন কোর্স প্লাস মডেল টেস্টের জন্য আপনাদের কোনো হেল্প লাগলে প্রেপ মাস্টারের অপশনগুলো এখনো চালু আছে,
তো আমাকে নক করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আনিস ভাই, থ্যাংক ইউ এভরিবডি। জি থ্যাংক ইউ আনিস ভাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।